এখন আমি অনুরোধ করব, একজন ডাক্তার একটা মানুষের কি ক্ষতি করে, একজন ডাক্তার কেউ ছাড়ে নাই। লেফটেন্যান্ট কর্নেল ডক্টর লুৎফুর রহমানের মেয়ে ডক্টর ফাবলিয়া বুশরা প্রমি, আমি অনুরোধ করব ও যেন ওর বক্তব্য রাখে। আসসালামু আলাইকুম, আমার নাম বুশরা। আমার বাবা শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খান। তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি বিডিআর হাসপাতালে কর্তব্যরত ছিলেন। সেদিন আমরা ভিতরে ছিলাম 36 ঘন্টা, আমি এবং আমার পরিবার আমরা জিম্মি ছিলাম। আমাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছিল। আমার অভিজ্ঞতা শুরু করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার লোক আছেন বা দেশবাসী সবাই যারা দেখছেন, তারা সবাই জানেন যে আমরা ফেসবুকে পোস্ট করি বা আমাদের বিচার আচার বা আমাদের লেখালেখি আপনারা হয়তো অনেকে ফলো করে থাকেন, পড়ে থাকেন। সেখানে কমেন্ট সেকশনে আমি একটা কথা পেয়েছিলাম একজনের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে সেদিন একজন সুবেদার মেজর ছাড়া অন্যরা প্রতিবাদ করেনি কারণ তারা নিজেদের প্রাণ ভয় ভীত ছিল। তারা কেউ প্রতিবাদ করেনি কারণ তারা যদি প্রতিবাদ করতো তাহলে নাকি তারা সবাই সেদিন মারা যেত, বাকি অফিসারদের সাথে তারা সবাই মারা যেত। তো এটা থেকে আপনাদের মনের মধ্যে কি ধরনের ছবি ভাসে? আপনাদের কি মনে হয় যে তারা সবাই প্রতিবাদ না করে একরকম বাধ্য হয়ে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল চুপচাপ, তারা দেখছিল অসহায়ের মতো, তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য কিন্তু তারা বাঁচাতে পারেনি? আপনাদের মনে কি চিত্রটা এরকম? আপনারা যখন সম্প্রচার করেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছে, কাঁদছে, তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সন্তানরা, আপনাদের মনে হয় এরা সবাই অসহায়ের মতো সেদিন হাহাকার করছিল অফিসারদের মৃত্যু দেখে? আমি আমার ফার্স্ট হ্যান্ড কাউন্ট, আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে এখানে বসেছি। তারা কেউ প্রতিবাদ করে নাই, এটা অবশ্যই সত্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন, এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেদিনের অপরাধ একমাত্র খুন করা না, সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল। আমি জানি না আপনাদের আসলে এখানে বয়স কত বা আপনারা কতটুকু খবরে দেখেছেন। 2009 সালে যখন 36 ঘন্টা পরে আমাদেরকে ছাড়া হলো, আমরা যখন বের হয়ে আসছি এবং আমরা যখন টিভিতে দেখেছি, আমরা পরবর্তীতে যখন, আমার বয়স এখন 30, আমি এখনো পর্যন্ত কোনো খবর, কোনো লেখা, কোনো নিউজ, কারো ইন্টারভিউ আমি এখনো পর্যন্ত দেখতে পারি না। এবং আমি গর্ব করে বলি আমার নার্ভ যথেষ্ট শক্ত, কারণ আমি যা অভিজ্ঞতা, আমি নিজে যা এক্সপিরিয়েন্স করে আসছি, এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা যেটা আপনারা টিভিতে দেখেন। এবং টিভিতে 20%ও আসে নাই ভিতরে যা হচ্ছিল। এটা 25শে ফেব্রুয়ারির ঘটনা। সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল। 25শে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলায় নিয়ে যাওয়ার কথা ছিল। সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি। আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে, আমার মাও তখন ঘর থেকে, মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন, উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করছিলেন। শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমাকে বলে যে, আমার ডাকনাম প্রমি, আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও। শুধু 10 সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত। সেদিন আমরা বাসায় একা থাকতাম। আমার একটা ছোট ভাই ছিল 6 বছর বয়স, আমরা একা থাকতাম। আমাদের সাথে আমার এক দাদা ছিলেন, আমার বাবার ছোট চাচা যিনি, তিনিও ছিলেন আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন। ঘটনার দিন 9:30 থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল, সেদিন আখেরি চাহার সোমবার ছিল, আমার একেবারে স্পষ্ট মনে আছে। আমাদের যে বিল্ডিংটা ছিল, যে বাসাটায় আমরা ছিলাম, তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংলো। যখন গোলাগুলি শুরু হয়
আমরা তখনও বুঝি নেই, কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান, আমরা অনেক মহড়া দেখে অনেক কিছু দেখে আমরা বড় হই, যেখানে প্লেন যায় উপর থেকে, গুলির আওয়াজ হয়, এক্সারসাইজ হয়। আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না, কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা এভাবেই ইউজ টু। সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি নাই, এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না শুধু, যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য, যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য, তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে। তখন একটা কথা খুব বলা হতো, রক্ষক যখন ভক্ষক। আমরা এটা বুঝতে পেরেছি। আপনারা ভাবেন ও আচ্ছা আমার বাবা মারা গেছে, এটা আমার একটা পার্সোনাল ট্র্যাজেডি, আমাদের একটা এটা খুব ব্যক্তিগত একটা কোনো ব্যাপার না, এটার সাথে যে কতখানি বিট্রেয়াল জড়িয়ে আছে এটা আপনারা হয়তো কোনোদিনই অনুধাবন করতে পারবেন না। আমরা যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে, আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাঁদছে আর বলছে যে লুৎফর আমাদেরকে বাঁচাও। আমার ছোট ছোট বাচ্চা, আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে। আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না, তুমি দরজা জানালা আটকায় বসে থাকো, কেউ আসলে দরজা খুলো না। আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা, আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে। আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয়, এবং তারা তো এসে একটু বের হন, আসেন, এভাবে কথা বলে নাই। তারা এসে আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায়। আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রেয়াল এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম? এনাদেরকে আমরা আঙ্কেল ডাকতাম, এনাদের দিকে আমরা তাকাতাম। আপনি জানেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশনের জন্য। আমরা তো তখন বুঝতাম না বিডিআর কি, আর্মি কি। যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম, একটা উর্দি দেখতাম, তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে। আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম, আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই, কোনো গয়নাগাটি নিয়ে বের হই নাই। একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি এবং আমার মা বাবার সারা জীবনের সার্টিফিকেটগুলো নিয়ে আমরা বের হয়েছিলাম। আমার মা পুরাটা সময় তাদেরকে বলছেন যে ভাই আমার স্বামী, ওনার নাম এটা, উনি আছেন ওখানে, কি হচ্ছে বলেন, কি করবেন, আমরা কি করবো, আমরা কোথায় যাবো, এত গোলাগুলি হচ্ছে। ইভেন একটা গুলি এসে আমাদের 5 তলার বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায়। আপনারা যুদ্ধের সময়কার ঘটনা, আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয়, কিন্তু তাদের একটা ইনস্টিংক্ট ছিল। আমি যখন বের হই, আমার 14 বছর বয়স, আমি ছোট একটা মেয়ে, আমার মা সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা ওড়না দিয়ে আমাকে আপাদমস্তক জড়িয়ে ফেলে বাসা থেকে বের হওয়ার সময়। আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই, আমরা যখন রাস্তায়, আমরা ঠিক বিল্ডিং এর নিচে যখন নামি, একটা সৈনিক, একজন বিডিআর জওয়ান, তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান, এবং আমি আর আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি। উনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না, আমরা কিছু জানি না, আমরা কিছু করি নাই। আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট, আমার স্বামী ডাক্তার, আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন। আমরা ভিক্ষা করতাম। আপনারা জানেন কি ধরনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না। বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি ধরনের অবর্গীয় গালি থাকে, কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে। এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না, আমরাও তাদেরকে চিনি না। উনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন, উনাদের এত দম্ভ, উনারা সবাই নিরপরাধ, কেউ কিছু করেন, তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে? উনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী, আমাদের বাবারা খারাপ, আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নাই। সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে, তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেই, তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেই, তারা তো তাদের র্যাঙ্ক ব্যাজ, নেম প্লেট খুলে মুখে গামছা পেঁচায় নেই। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সেদিন মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন? আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি। আমাদেরকে যে মারতে নিয়ে যায়, এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না। কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের।
না তারা আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে, না আমরা খাইছি, না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, হতে পারে কারো কারো এজেন্ডা ছিল, কেউ কেউ হুজুগে কাজটা করেছে। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম, এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পরা ছিল, আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুইজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন উনাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি তারা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন? আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি। উনি একজন অফিসারও না, উনি কেউ না, উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল। তুই ছাড়া একটা কোনো কথা বলে নেই। 36 ঘন্টা ভিতরে বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, অফিসারদের বাবা মারা ছিল, ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল, কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারে নাই। ডায়াবেটিসের রোগী ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে। আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী। আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে, আমরা একা বাথরুমে যেতে পারতাম না, আমরা দল বেঁধে বাথরুমে যেতাম। রাতে যখন আমি বাথরুমে যাই, আমার 6 বছরের ভাই, আমার ছোট একটা ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল। ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে, গুলি বের করে বলে, দেখ এটা চিনিস, এটা চিনোস, তোর বাপরে মাইরা ফালেছে, তোরেও এটা দিয়ে মারবো। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন, একটা 6 বছরের ছোট একটা বাচ্চা। আমি তখন বাথরুম থেকে তাড়াহুড়া করে আমরা বের হয়ে আমরা আবার সেলে চলে যাই। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। তারা বলে তোদেরকে আজকে খাইতে দিব না, আমরা আজকে ফিল্ড মেসে রান্না করবো, আজকে খাবো, তোরা দেখবি। নিরপরাধ, নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র আমাদের বাবারা ছিল, আমরা ছিলাম। সাকিব ভাই আপনাদের কাছে প্রশ্নটা দিয়ে গেছে, আমিও সেই প্রশ্নটাই দিয়ে যাব। আমরা আই উইটনেস টেস্টিমনি দিচ্ছি, আমরা এর কাছে শুনছি, ওর কাছে শুনছি, অমুক বলছে, ইন্ডিয়ান আসছিল, এই ইউনিফর্ম পরা ছিল, কিচ্ছু না। ইন্ডিয়া করাতে পারে, শেখ হাসিনা অর্ডার দিতে পারে, এক্সিকিউট কারা করছিল সেখানে? আর যারা এই ধরনের কথা, যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? আমার বাবাকে 32 জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যুর 2 দিন পর। আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই, আমার বাবা একটা গোসল পায় নাই মৃত্যুর পরে। এখন আমার শুনতে হয় যে আমার চাইতে আরো অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, তারা এখন ভিকটিম। কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না, আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না, তাই? আমি অনেক সময় নিয়ে নিলাম, আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো। আমি শুধু একটা কথা বলবো, লাশগুলো যখন বের হচ্ছিল, ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল, বুড়িগঙ্গায় ভেসে আসছিল, আমার বাবার লাশ তখনও পাওয়া যায় নাই। আমার বাবার লাশ যখন পাওয়া যায় 32 জনের একটা বড় গণকবরে, তার আগ পর্যন্ত বিডিআরের যে গেটটা, তার সামনে আমি একটা 2 লিটারের বোতল ছিল আমার কাছে,
ওখানে যারা সাংবাদিক ছিল, মানবাধিকার কর্মী যারা ছিল, তাদের থেকে আমি বোতলের মুখখানা নিয়ে এইটুক এইটুক করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে। আমি বলছিলাম যে আঙ্কেল 2 দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা, তিনি মনে হয় কোনো কিছু খান নাই, তিনি মনে হয় পানি খান নাই। এবং এটাই আমার কাছে সহ্য করার মতন একটা ব্যাপার ছিল না, যে আমার বাবা পানি না খেয়ে কোথাও আমার মতোই হয়তো আটকা আছে। কারণ আমি ভিতরে আঙ্কেলদেরকে দেখছিলাম, ওনাদেরকে অনেক মারধর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার চিন্তার মধ্যে, যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে। আমি পানি ভিক্ষা চাচ্ছিলাম সবার কাছে আমার বাবাকে পানি দেওয়ার জন্য। এর চাইতে খারাপ পরিণতি আমার চিন্তার মধ্যেও ছিল না। গত 16 বছর ধরে আমি বুকে এই পাথর বেঁধে আমি চলছি, যে ব্যস্ততা ছিল আমার বাবার সাথে শেষ আমি বসে ভাতটাও খাইতে পারি নাই। আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল, এবং তারপর তাকে গণকবরে স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল, সে যেই হাসপাতালে কাজ করতো সেই হাসপাতালের পিছনে।